নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো বংশ নাশ যোগ। অনেকের বংশে দেখবেন কোনো সন্তান হয় না, সেটাকে কি বলা হয়? বংশ নাশ যোগ বলা হয়। এটা স্বামী স্ত্রী উভয় হতে পারে, দুজনেরই দোষ থাকলে, কিংবা একজনের দোষ আছে একজনের ভালো, সেই সব ক্ষেত্রে দেখা গেলো সন্তান হয় না। অনেকের সময় অনেকে অ্যাডপ্ট করে সন্তান, যেটাকে আমরা বলি দত্তক নেয় সন্তান। তো সেইটা জ্যোতিষশাস্ত্রে কেন হয় সন্তান নাশযোগ বা বংশ নাশযোগ? সন্তান না থাকলেই তো বংশ আর এগোবে না, না? তাই সেটাকেই জ্যোতিষশাস্ত্রে বংশনাশ যোগ বলছে। অনেক সময় সন্তান হয়ে আর সন্তান মারা যায় বা হয় না, সেটাও বংশনাশ যোগ। দেখা গেলো সন্তান হয়েছে, হয়তো কিছু দিন বাঁচার পর সে হয়তো মৃত্যু হয়ে বরণ করেছে, বা বিয়ে করেনি, সে আবার সন্তানের পিতা হয়নি, তার আগেই সে মৃত্যুবরণ করেছে, তাহলে দেখা গেল বংশ আর এগুলো না। সেটাই সন্তান নাশ যোগ বা বংশহানি যোগ বলা হয়, বা সন্তানহানি যোগ বলা হয়। আজকে সেই সম্বন্ধে আপনাদের আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, যে এই যে আমার মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বিদ্যা, উচ্চবিদ্যা, শিক্ষা, চাকরি, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, বিদেশে কর্ম, বিবাহ কেন হচ্ছে না, ডিভোর্স কেন হচ্ছে, গৃহ সংসার, গৃহসুখ, স্বামী স্ত্রী কলহ, বাস্তুদোষ, বাচ্চারা কেন পড়াশোনা করছে না, বিভিন্ন যে সমস্যা সেগুলো সমাধান করে থাকি। এবং যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে। এই যে মানুষের জীবনে যে সমস্যা, এইগুলো কোন কোন মানুষ যে জন্মগ্রহণ করে তখন তার গ্রহ, নক্ষত্র, তার তিথি, এগুলো থেকেই তার জন্ম ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সেই জন্ম ছক বা জন্মর যে সময়, সেইটা থেকেই জ্যোতিষ বিচার করা হয়। এই বিচার মাধ্যমে জানা যায় জাতক বা জাতিকার জীবনে কীরকম হবে। কেউ হয়তো সারা জীবন দুঃখ কষ্টেই কেটে গেল, কেউ আবার প্রথম জীবনে সুখ ভোগ করলো, শেষ জীবনে দুঃখ, কেউ আবার প্রথম জীবনে দুঃখ, শেষ জীবনে সুখ ভোগ করলো, কেউ আবার মধ্য জীবনে সুখ ভোগ করলো, প্রথম আর শেষ জীবনে দুঃখ ভোগ করলো। এবং সংসারে নানা রকম সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সমস্যায় মানুষ জড়িয়ে পড়ে এই গ্রহ নক্ষত্র এবং রাশিচক্রের জন্য। তাই আপনাদের আজকে বলবো এই বংশনাশ বা সন্তানহানি যোগ। পাপ গ্রহ, যারা পাপ গ্রহ তারা যদি পঞ্চমে, অষ্টমে, দ্বাদশে থাকলে বংশনাশ যোগ হয়। ধরুন লগ্ন আপনার মেষ, তাহলে পঞ্চমে, অষ্টমে, দ্বাদশে। পঞ্চমে ধরুন শনি রইল, অষ্টমে রাহু রইল, দ্বাদশে মঙ্গল রইল। দেখুন, লগ্ন মেষ, পঞ্চমে শনি, অষ্টমে রাহু, দ্বাদশে মঙ্গল। কারো রাশিচক্রে যদি এরকম থাকে এবং শুভ গ্রহ যদি কোনো রকমভাবে পঞ্চমে দৃষ্টি না দেয়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে বংশনাশ যোগ হবে। বংশনাশ, তার জীবনে সন্তানহানি যোগ হবে। সন্তান হলেও সন্তানহানি যোগ হবে, তার বংশ কিন্তু আর বৃদ্ধি পাবে না। এই হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, এটা মুছে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। 2 নম্বর কারণ হচ্ছে চন্দ্র, বৃহস্পতি
লগ্নে দুর্বল হলে, শনি ও মঙ্গল সপ্তমে থাকলে, ধরুন কারো লগ্ন ধরুন মকর লগ্ন, মকর, এখানে বৃহস্পতি, ধরুন মকর লগ্ন, এখানে বৃহস্পতি আর চন্দ্র, চন্দ্র হচ্ছে কি অমাবস্যার চন্দ্র, তাহলে চন্দ্রও দুর্বল, বৃহস্পতি দুর্বল, এবং সপ্তমে যদি শনি মঙ্গল থাকে, এখানে ধরুন শনি আর মঙ্গল যদি অবস্থান করে, লগ্ন মকর, তাতে বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করছে, এবং সপ্তমে যদি শনি এবং মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকার বংশনাশ যোগ হবে। বংশনাশ মানে তার বংশ আর এগোবে না বা বাড়বে না। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণগুলো আপনি বলছি। 3 নম্বর কারণ হচ্ছে, এগুলো মুছে দিলে সুবিধা হবে বুঝতে। 3 নম্বর কারণ হচ্ছে লগ্ন পঞ্চম, অষ্টম, দ্বাদশে যদি থাকে পাপ গ্রহগণ যদি লগ্নে, ধরুন এখানে লগ্ন, এখানে তুলা লগ্ন, মঙ্গল রইল এখানে পঞ্চমে, 1 2 3 4 5, পঞ্চমে কেতু রইল, পাপ গ্রহ বলছে, পঞ্চমে পাপ গ্রহ। অষ্টম ও দ্বাদশে, মানে অষ্টম 7, অষ্টম এটা হচ্ছে 8, এই অষ্টমে পাপ গ্রহ, ধরুন এখানে শনিদেব রইল, তাহলে মঙ্গল পঞ্চমে, কেতু অষ্টমে, আর হচ্ছে কি বলছে দ্বাদশে কি, দ্বাদশে রাহু, তো রাহু একাদশে আসবে, এখানে যদি হয় রাহু একাদশে হবে, দ্বাদশে আপনার ক্ষীণচন্দ্র রইল, ক্ষীণচন্দ্র পাপ গ্রহ, মানে অমাবস্যার চন্দ্র যদি হয় তাহলে পাপ গ্রহ হবে, নাহলে এখানে ধরুন লগ্নপতি নিচস্থ হয়ে গেল, এখানে শুক্র, সে নিচস্থ হওয়া মানে পাপ গ্রহরই সমান, সেই ক্ষেত্রে কি হবে না, জাতকের বংশনাশ যোগ হবে। লগ্নে পাপ গ্রহ, পঞ্চমে পাপ গ্রহ, অষ্টমে পাপ গ্রহ এবং দ্বাদশে পাপ গ্রহ, এখানে শুক্র না থেকে অমাবস্যার চন্দ্র যদি অবস্থান করে, তাহলে সেটা পাপ গ্রহ রূপে বিবেচিত হয়। তাহলে এই অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু জাতকের বংশনাশ যোগ হবে। আবার আপনাদের একটা দেখাচ্ছি, মুছে দিই, এটা মুছে দিলে বুঝতে সুবিধা হবে। দেখুন মুছে দিয়ে দেখাচ্ছি আর একটা, চন্দ্র হইতে, যেখানে চন্দ্র অবস্থান করবে তারপর থেকে, ধরুন চন্দ্র এখানে অবস্থান করছে, কারো যদি চন্দ্র এখানে অবস্থান করে, তাহলে অষ্টমে পাপ গ্রহের যোগ বা দৃষ্টি থাকিলে বংশনাশ হয়। এটা যদি চন্দ্র হয়, তার অষ্টম হবে এখানে, যদি শনি রাহু অবস্থান করে, তাহলে আপনার বংশনাশ যোগ হবে। এবং যদি আপনার দৃষ্টি দেয় পাপ গ্রহ এখানে, ধরুন এখানে পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে, ধরুন মঙ্গল এখানে আছে, পাপ গ্রহর দৃষ্টি যদি এখানে পড়ে, এই যে এখানে চন্দ্রের অষ্টমে, লগ্ন নয়, চন্দ্রের অষ্টমে পাপ গ্রহ অবস্থান করলে বা পাপ গ্রহের দৃষ্টি দিলে, এই মঙ্গল যদি এখানে না থাকে, ধরুন এখানে মঙ্গল রইল না, শুধু যদি এরকম চন্দ্র থেকে অষ্টমে বলছে পাপ গ্রহ থাকলে বা দৃষ্টি দিলে, তাহলে পাপ গ্রহ যদি এখানে থাকে, এই যে, তাহলে বংশনাশ যোগ। এবং দৃষ্টি যদি দেয়, ধরুন শনি এখানে আছে, শনি রাহু এখানে, তাহলে এটা মুছে দিলাম, এটা মুছে দিলে দেখা যাবে, ভালো বোঝা যাবে। তাহলে অষ্টম হচ্ছে এটা, চন্দ্রের অষ্টমে, এটা এইখানে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে শনি বৃশ্চিকে, তাহলে পাপ গ্রহের দৃষ্টি অষ্টমে দিচ্ছে, এবং রাহু দ্বিতীয় থেকে অষ্টমে পাপ গ্রহের দৃষ্টি দিচ্ছে। যদি এরকম থাকে, তাহলে জাতক বা জাতিকার জীবনে বংশনাশ
যোগ সৃষ্টি হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই নম্বরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু ভালো বোঝা যাবে আপনারা ব্যাপারটা কি বুঝলেন, বা এরকম যদি কারো যোগ থাকে তার এরকম ঘটনা ঘটেছে কিনা। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরকম ঘটনা ঘটে এবং তা সেই সব ক্ষেত্রে কিন্তু জাতিকার জীবনে বংশ বৃদ্ধি আর ঘটে না, হয়তো তারা সেরকমভাবেই জীবন কাটিয়ে দেয়। যদি অ্যাডপ্ট না করে, যা দত্তক না নেয়, তাহলে সেটা তো নিজের বংশ হচ্ছে না, সেটা অপরের কোনো পুত্র বা কন্যাকে তারা দত্তক নিয়েছে, সেটা নিজের বংশের ভেতর ধরা হয় না। অতএব বংশনাশ যোগ বা সন্তানহানির যোগের কারণে মানুষের জীবনে এই বিপর্যয়গুলো আসে এই সব গ্রহের কারণে। আজকে এই পর্যন্তই। নমস্কার।